আল্লাহর রহমতে ঠিক আছে। ভালো আছি। ছাত্র জীবন তো আমি মূলত রাজনীতিতে আসছি ছাত্র রাজনীতির মাধ্যমে। 1981 সালে আমি মেডিকেল কলেজে ভর্তি হই 2রা মার্চ। আমাকে একজন প্রশ্ন করেন, তুমি কি ছাত্র রাজনীতিতে যোগ দিবে? আমি বলি হ্যাঁ, যোগ দিব। কোন দল করবে? আমি ছাত্র দল করব। তখন থেকে ছাত্র দলে আছি। কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক মানে আমরা তো যখন ডাক্তার হলাম, ডাক্তার হওয়ার পরে আমরা পেশাজীবী সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ নামে একটি সংগঠন করি, যেটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। সেই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের নিয়ে আমরা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নামে ড্যাব নামে সংগঠন করি। সেই সংগঠনের ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচি, পেশাজীবী, তারপরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, তারপর ওইটার মাধ্যমে বিএনপির সাথে সম্পৃক্ততা, বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ ইত্যাদির মাধ্যমে আমরা বিএনপির সাথে জড়িত হয়েছি। সেটা তো একটা দুঃসময়ের মতো। আওয়ামী দুঃশাসন তো এই দেশের জন্য একটা অভিশপ্ত সেদিন। এবং আপনারা জানেন যে এই আওয়ামী দুঃশাসনে আমাদের বিএনপির প্রায় 3000 নেতাকর্মী নিহত হয়েছেন, 600-র বেশি নেতাকর্মী গুম হয়েছেন। তার পাশাপাশি মামলার তো কোনো হিসাবই নেই। 1 লক্ষ মামলা, আমাদের 60 লক্ষ আসামি বিএনপি। তারপর নির্যাতন, বিএনপি নানানভাবে নির্যাতন, একদলীয় ভাবে সকল সবকিছু চলতো। দেশের আইনের শাসন, মানবাধিকার কোনো কিছুই ছিল না। সেই সময়টা আমি মনে করি যে এই সময়টা আমরা রাজপথে ছিলাম, দলের কার্যক্রমে ছিলাম। যত কঠিন অবস্থায় থাক, সে সকল কঠিন অবস্থা কাটিয়ে উঠে আমরা রাজপথে থাকার চেষ্টা করেছি। সেই সময়টা তো দুঃসময়ের মতো। সেই দুঃশাসন, স্বৈর শাসকের যেটা হয়, সেই সময়টা আমরা পার করেছি আর কি। আমি কখনোই ব্যক্তি জীবনে বা রাজনৈতিক জীবনে এটা আলাদা করে কোনো কিছু মনে করি না। কারণ আমি আমার চিকিৎসা উচ্চ ডিগ্রিধারী, আমি একজন চিকিৎসক। আমি এই চিকিৎসার সাথে ছিলাম, চিকিৎসাকে কাছে সাথে থেকেই আমি কিন্তু রাজনীতির সাথে ছিলাম। আমি পেশা বাদ দিয়ে রাজনীতি বা রাজনীতি বাদ দিয়ে পেশা, এরকম কোন অবস্থাতেই ছিল। সবসময় কিন্তু আমরা এই রাজনীতি, পেশা, মানুষের জনসেবা ইত্যাদি সবকিছুই আমরা চেষ্টা করেছি যে এগুলি করার জন্য, একসাথে করার জন্য। ব্যক্তি জীবন বলতে কি, ব্যক্তি জীবন তো আর আমার তো উজ্জ্বল না, স্বাভাবিক জীবন, সাধারণ মানুষের মতো জীবন, এলাকার মানুষের মতো জীবন, খুবই সাধারণ জীবন, যেটা গ্রামের মানুষের একটা সাধারণ কৃষক পরিবারের সন্তানের যেরকম জীবন হয়, আমার জীবন সেরকমই। মূলত আমাদের পরিবার আসলে মূলত চাকরিজীবী, সবাই বেশিরভাগ চাকরিজীবী। আমারই একমাত্র রাজনীতিতে আসা, অন্যরা রাজনীতিতে আসে নাই। আমরা আসলে, আপনারা জানেন যে আমাদের ভাই যারা আছে, ভাই বোনরা আল্লাহর রহমতে সবাই শিক্ষিত হয়েছে, কিন্তু এগুলো বড় কথা। তো মা বাবার অবদান সবচেয়ে বেশি, তাদের অবদানের জন্য হয়েছে, তাদের সহযোগিতা হয়েছে। এবং সবসময় বাবা মা যেটা করেছেন যে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পড়ানো, আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে, সেগুলি তারা অভিভাবক হিসাবে, পিতামাতা হিসাবে সেগুলি তারা করেছেন। গাজীপুর 3 আসন নিয়ে স্বপ্ন বলতে আপনারা তো জানেনই যে ঢাকার এত কাছে একটা শিল্পাঞ্চল, আজকে শিল্প প্রতিষ্ঠান হয়ে পরিবেশ নষ্ট করে কি সুন্দর গাজীপুর, শ্রীপুর, আমাদের গাজীপুর 3, সেটি আজকে অপরিকল্পিত শিল্পায়নের কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান যদি বলেন, যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নতি হয় না, রাস্তাঘাট কিছুই হয় না। গাজীপুর, শ্রীপুরের পৌর এলাকার মধ্যে দেখবেন যে একটা অবহেলিত এলাকা, রাস্তাঘাট ভাঙ্গা, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ গত 17 বছর লুটপাট ছাড়া এই অঞ্চলে কিছু। যদি মানুষ মনোযোগ দিয়ে যদি এই অঞ্চলে উন্নতি করার চেষ্টা করতো, যারা অবৈধভাবে ক্ষমতায় থাকতেন কিন্তু এলাকার তো কিছু করার সুযোগ ছিল, সেটা তারা করেন। এটাই আর কি। এখন এই অবস্থা থেকে উঠে আসা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সুযোগ আমাদের আসবে কিনা সেটা তো একমাত্র উপরওয়ালা জানে।
দেখুন এই যে হঠাৎ করে আমি কালকে দেখলাম, এর আগেও আপনার যারা বন বিভাগে যা করে মানুষগুলি যাবে কোথায়? ছোট্ট একটা বাংলাদেশ, জনসংখ্যা 17 কোটির বেশি জনসংখ্যা, 18 কোটি বলে যদিও 17 কোটি, 13 লক্ষ এরকম দেখলাম সেন্সাস। এই মানুষগুলি যাবে কোথায়? কোনো পরিকল্পনাই, মানে বাস্তবতা হলো যে কোনো পরিকল্পনা কিন্তু কিভাবে এক মানুষকে পুনর্বাসন করবে, কিভাবে মানুষ কিভাবে কাজ করবে, কিভাবে মানুষ মানে এই প্রতিকূল পরিবেশে কিভাবে মানুষ বেঁচে থাকবে, শিক্ষা দীক্ষায় মানুষ কিভাবে এগিয়ে যাবে, বা বিদেশে চাকরির সুযোগ তৈরি করা, দেশের চাকরির সুযোগ তৈরি করা, কর্মসংস্থান করা, বহুত ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে যদি ইন্ডাস্ট্রি গুলি বন্ধ না হইতো তাহলে কিন্তু মানুষ ভালো থাকতো, ভালোভাবে চলতো, ভালো করতো। আচ্ছা, সার্বিক পরিস্থিতিটা কিন্তু ভয়াবহ, এবং মানুষের দেখেন থাকার জায়গা না পেলে তো তারা বন বিভাগের জায়গায় গেছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু সরকারের করা উচিত ছিল। এখন বন বিভাগ পুনর্বাসন না করে তাদের বাড়িঘর ভাঙ্গা চুইরা একটা বিধিকিচ্ছির অবস্থা। কোথায় যাবে মানুষ? দেখলাম খোলা আকাশের নিচে মানুষ বসে আছে, এই করতেছে। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন। তারা বিভিন্ন সংস্কারের কাজে হাত দিয়েছেন, এই মানুষের পুনর্বাসনের কাজেও তারা হাত দিবেন, এটা আমি আশা করি। আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দর্শন বা ওনার যে চিন্তা চেতনা, ওনার যে রাজনৈতিক দেশপ্রেম, ওনার যে সততা, এটার সাথে আমাদের সেই দর্শনের মানে ওটা কোন অনুসরণ আমরা করি। পাশাপাশি আমাদের নেতা আগামী দিনে যিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের নেতা জননেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেন, এটাই আমাদের স্বপ্ন। বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ। আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেবের এটা স্বপ্ন, এটা আমারও স্বপ্ন। আমরা চাই যে একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক একটি বাংলাদেশ, যেখানে সবাই মিলেমিশে আইনের শাসন থাকবে, সবাই মিলেমিশে আমরা একসাথে থাকবো, দুর্নীতি সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, কারোর সাথে কোনো প্রতিহিংসা থাকবে না, মামলা হামলা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ কারোর উপর নির্যাতন করবে না, সেরকম একটা বাংলাদেশ আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাদের, যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।